নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে আজকে আপনারা শুনবেন অচ্ছেদ্য বন্ধন উপন্যাসের চতুর্থ পর্ব। শ্যামলের অনুমান মিথ্যা নয়। একদিন না একদিন নয়, মাসখানেকের ভিতরেই শ্যামল ডাক পেল। খবরটা দীনবন্ধু দিলেন ওকে। ওরে শ্যামল, ডিআইজি সাহেব তোকে ডেকে পাঠিয়েছেন, আজ সন্ধ্যায় তার রেসিডেন্সে দেখা করিস, আর দুপুরের ট্রেনে চুঁচুড়ায় চলে যা। ডিআইজি বারডোয়ান রেঞ্জের অফিস চুঁচুড়ায়। কিন্তু খবরটা দীনবন্ধু জানার মাধ্যমে এলো কেন? নিহারবিন্দু নিশ্চয়ই ওর পরিচয় পেয়েছেন এতদিনে। দুর্গাপুরের থানা অফিসারের মাধ্যমেই তো এই নগণ্য কনস্টেবলটাকে তলব করতে পারতেন। তাহলে অফিসিয়ালি সে যেতে পারত, ছুটি নিতে হতো না। প্রশ্নটা করায় জামাইবাবুর কাছে ধমক খেতে হলো। তোর এত বুদ্ধি শ্যামল, এমন চৌখস ছেলে তুই, কিন্তু মাঝে মাঝে মনে হয় একেবারে গর্ধব। বুঝলি না, ডিআইজি সাহেব ব্যাপারটাকে অফিসিয়াল পর্যায়ে নিতে চান না, আর সেই জন্যই বলেছেন সন্ধেবেলা ওর বাড়িতে দেখা করতে, অফিসে নয়। দেখ, তোর বেড়ালের ভাগ্যে বোধহয় শিকেটা ছিঁড়ল। মোটামুটি খবরটা জানত পুলিশ বিভাগের সবাই, যেটুকু জানে নিহারবিন্দু হঠাৎ থ্রম্বোসিসের অ্যাটাকে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। পাক্কা 72 ঘণ্টা তাকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে লোকচক্ষুর অন্তরালে অজ্ঞান অবস্থায় রাখা হয়েছিল। তখন আত্মীয় স্বজন, মায়ে মিসেস ব্যানার্জিকে পর্যন্ত ঘরের ভিতর ঢুকতে দেওয়া হয়নি। তারপর তার জ্ঞান ফিরে আসে। হপ্তা দুয়েক কেবিনে থেকে একটু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। লম্বা ছুটি নিতে হয়েছে। গত সপ্তাহে কলকাতা থেকে চুঁচুড়ায় তার সরকারি ডেরায় এসেছেন। এখন একবেলা করে অফিসেও যাচ্ছেন। তবে ট্যুরে বার হচ্ছেন না। নিতান্ত দুর্ভাগ্যের কথা, ওর ছোট মেয়েটির বিবাহ স্থগিত রাখতে হয়েছে। প্রায় বিড়ির পিনি থেকে উঠে আসা মেয়েটিকে লোকলজ্জার হাত থেকে রেহাই দিতে সুতোপার বর্দি আর বড় জামাইবাবু ওকে নিয়ে কোথায় নাকি বেড়াতে গেছেন। ওরা 3 মাসের ভিসা নিয়ে এসেছেন। ফলে এই সুযোগে অথবা দুর্যোগে ভারত দর্শনটা সেরে ফেলছেন। জনশ্রুতি, বর্দির সঙ্গে সুতোপা মাস 3 জন্য মার্কিন মুলুকে বেড়াতে যাবে। আহা, তা তো যেতেই পারে, এমন একটা শখ পেয়েছে। শ্যামল গুটি গুটি গিয়ে উপস্থিত হলো সাহেবের বাংলোতে। বোঝা গেল সে প্রত্যাশিত অতিথি। দারোয়ানের কাছে মনোগত বাসনাটা জানানোর আগেই সে প্রশ্ন করল, আপনি শ্যামল বাবু আছেন? আছি। তব আইয়ে ভিতর। শ্যামল অনেক বুদ্ধি বিবেচনা করে ধুতি পাঞ্জাবি পরে এসেছে, পুলিশ ইউনিফর্মে নয়। তখনও সে পুলিশ কনস্টেবল। ড্রয়িং রুমের সামনে চপ্পল জোড়া খুলে রেখে কার্পেট মারিয়ে সে গিয়ে বসল একটা সোফায়। দারোয়ান পাখাটা খুলে দিয়ে নিষ্ক্রান্ত হলো। একটু পরেই শোনা গেল পদশব্দ ভিতরের দিক থেকে। ঢিলেঢালা একটা পায়জামা আর সিল্কের একটা গাউন গায়ে ডিআইজি সাহেব প্রবেশ করলেন সেদিক থেকে। তার হাতে ধুমায়িত একটা বর্মা চুরুট। যদিও ধুতি পাঞ্জাবি পরে আছে, তবু তড়াক করে উঠে দাঁড়ালো শ্যামল। অ্যাটেনশন হলো। সিট ডাউন, সিট ডাউন। উনি নিজেও বসলেন। শ্যামল অনুরুদ্ধ হয়েও বসল না। নিহারবিন্দু এক নজর দেখে নিয়ে বললেন, কি হলো? বসতে বললাম তো। না স্যার, সেদিন পরিচয়টা দিইনি, শুধু নামটুকুই বলেছিলাম। আমি আপনার অধীনেই একজন সামান্য কনস্টেবল স্যার। নো, ইউ আর নট। তুমি সাব ইন্সপেক্টর। শ্যামল অবাক হয়। সে নিজে কি তা জানে না। সাহেব এসব কি বলছেন? নিহারবিন্দু বললেন, Constable or sub-inspector makes no difference. You have been ordered to take your seat. Sit down. শ্যামল ধপ করে বসে পড়ে। ফিরে গেলে অর্ডারটা পাবে। You have been promoted. তুমি জানো না শ্যামল, তুমি পুলিশ বিভাগে একটা প্রেসিডেন্স হয়ে রইলে। একজন নন ম্যাট্রিক কনস্টেবল শুধু সুপারিশের জোরে বিনা ডিপার্টমেন্টাল পরীক্ষায় সাব ইন্সপেক্টর হয়ে গেলে। ইউনিফর্মে নেই। শ্যামল এগিয়ে এসে ওর পদধূলি নিল। পরক্ষণে এসে দাঁড়িয়ে উঠল।
ভিতর থেকে প্রবেশ করেছেন মিসেস ব্যানার্জি। তার পিছন পিছন সাহেবের আরদালি, তার হাতে একটা বড় খাবারের থালা। শ্যামল মিসেস ব্যানার্জিকেও পায়ে হাতে প্রণাম করল। তিনি প্রথম কথা বললেন, তুমি সেদিন যে বিচক্ষণতার পরিচয় দিয়েছ শ্যামল, তাতে আমরা মুগ্ধ। আশীর্বাদ করি তুমি সুখী হও। দীনবন্ধু জানা মশাইকে আমাদের কৃতজ্ঞতা জানিও। তিনি সুসময়ে খবরটা জানিয়েছিলেন বলেই শুধু নয়, তোমার মতো একজন চৌখস ছেলেকে পাঠিয়েছিলেন বলে। শ্যামল স্বীকার করল না যে দীনবন্ধু জানা ব্যাপারটার বিন্দু বিসর্গও তখন জানতেন না। অজিতেশবাবুকেও আমাদের ধন্যবাদ জানিও। সেদিন তাকে শুধু শুধু কিছু কটু কথা শুনতে হয়েছিল। সুযোগ পেলেই আমরা। ঠিক আছে মা, তাকে বলবো। তিনি বিচক্ষণ লোক, বুঝতে পেরেছিলেন কি মর্মান্তিক আঘাতে সেদিন আপনারা বিচলিত হয়ে পড়েছিলেন। ভালো কথা, এই সুভাষবাবুর বাবাকে কি জানানো হয়েছে? সবটা নয়, কিছুটা। অর্থাৎ আসল কারণটা জানানো হয়নি। ওরা জানেন খুকু জিয়ারি দিচ্ছে, মার্কিন মুলুকে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য। এখন সে বিয়ে করতে চায় না, ফলে বিয়েটা ভেঙে গেছে। শ্যামল নীরব রইল। খাও বাবা, আমি চা পাঠিয়ে দিই। চা খাবে না কফি খাবে? আমি চা খাবো। মিসেস ব্যানার্জি নিষ্ক্রান্ত হলেন। শ্যামল আহারে মন দিল। নীহারবিন্দু ইতিমধ্যে দীনবন্ধু জানার বিষয়ে কিছু খোঁজ খবর নিলেন, শ্যামলের সম্বন্ধেও। আহার পর্ব মিটলে নীহারবিন্দু বললেন, শোনো শ্যামল, যে জন্য তোমাকে ডেকেছি তা বলি। খুকুর ব্যাপারটা এখনো কেউ জানে না, মানে আমার পরিবারের লোকজন। ইনফ্যাক্ট আমার স্ত্রী, 2 মেয়ে, ন্যাচারালি 2 জামাই ছাড়া আর কেউ জানে না। সুভাষের মতো একজন সুপাত্রের সঙ্গে কেন আমি খুকুর বিবাহ দিতে পারলাম না। এই কয়জনের বাইরে তুমি, দীনবন্ধুবাবু আর অজিতেশবাবু জানেন, তা আমার জানা। এর বাইরে আর কি কেউ জানে? আমাদের তরফ থেকে কেউ নয়। ডাক্তার বাসু কি জানেন? না। তাহলে ইন টোটাল আমরা 9 জন খবরটা জানি। না স্যার, 9 জন নয়, 12 জন। বাকি 3 জন কে কে? 1 বিশ্বনাথ পাল, 2 বিকাশ সেন, আর 3 ম্যারেজ রেজিস্টার। শেষোক্ত জন আমার কাছে প্রতিশ্রুত তিনি খবরটা গোপন রাখবেন। বিকাশ সেন যে কে তার পাত্তা তো এখনো পায়নি। সে যে ঠিকানাটা দিয়েছিল সেটা ভুয়ো। ওই ঠিকানায় ওই নামে কেউ কোনোদিন থাকে না বা ছিল না। আর বিশ্বনাথ পাল একটা পাক্কা স্ক্রাউন্ডেল। মানে? নীহারবিন্দু অকপটে সব কথা জানালেন শ্যামলকে। আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডে ওর নাম শিশুপাল, 1 নম্বর অ্যান্টি সোশ্যাল। পুলিশের খাতায় তার নাম আছে, অনেকবার ধরা পড়েছে, কিন্তু প্রমাণাভাবে খালাস পেয়ে গেছে। ব্যাংক ডাকাতি, স্মাগলিং, ওয়াগন ব্রেকার, দলের মাথা। তার নানান গুণ। 2 খুনের চার্জ আছে ওর নামে, কিন্তু প্রমাণ নেই। বিশ্বনাথ পাল সত্যি ভালো ছাত্র, কিন্তু যে কারণেই হোক সে ওই পথে গেছে। বর্তমানে কোথায় আছে তা জানা যায়নি। নীহারবিন্দু এ বিষয়ে জোরদার তদন্ত করেও উঠতে পারছেন না, পাছে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। অমন একটা 1 নম্বর অ্যান্টি সোশ্যাল যে বড় সাহেবের জামাই, এই খবরটা দুর্দান্ত রকমের মুখরোচক। কোনো ছিদ্রপথে খবরটা প্রকাশ পেলে দাবানলের মতো গোটা পুলিশ বিভাগে ছড়িয়ে পড়বে। সেটা কোনো ক্রমেই বাঞ্ছনীয় নয়। এজন্যই শ্যামলকে ডেকে পাঠিয়েছেন নীহারবিন্দু। হয়তো এই জন্যই তাকে উন্নীত করা হয়েছে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পদে। শীঘ্রই শ্যামলের থানা অফিসার একটি কনফিডেন্সিয়াল পত্র পাবেন। শ্যামল মাইতিকে দেওয়া হচ্ছে একটি বিশেষ গোপন দায়িত্ব, অফিসার অন স্পেশাল ডিউটি। তার অ্যাসাইনমেন্টটা কি তা জানতে পারবেন না এমনকি তার বস। সে তার তদন্ত রিপোর্ট সরাসরি দাখিল করবে ডিআইজি বারওয়ান রেঞ্জকে। তার টিএ বিল, এক্সপেন্স ভাউচার ইত্যাদি মেটানো হবে ডিআইজি সাহেবের দপ্তর থেকে। শ্যামল সোজা হয়ে উঠে বসে, বলে, শিশুপালের কোনো ফটো কি জোগাড় হয়েছে? হ্যাঁ হয়েছে, এই নাও।
ড্রয়ার খুলে একটা গ্রুপ ফটো বার করে দিলেন, তাতে একটি যুবকের মাথার উপর ক্রস চিহ্ন দেওয়া। আর কোনো তথ্য স্যার? হ্যাঁ, এই ফাইলটা রাখো, এটা ওর পার্সোনাল ফাইল। কোথায় কোন কেসে তাকে ধরা হয়েছিল, কি কি এভিডেন্স পাওয়া গিয়েছিল এবং তার বেকসুর খালাস হওয়ার কোর্ট অর্ডার। তার মানে আপনি চান এই 12 জনের বাইরে যেন কেউ না জানতে পারে যে ওই শিশুপালের বিরুদ্ধে আমাকে স্পেশাল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে? হ্যাঁ, তবে 12 নয়, 13। 13? ত্রয়োদশ ব্যক্তিটিকে? স্বয়ং ইন্সপেক্টর জেনারেল আমার বস, তাকে না জানিয়ে তো আমি কিছু করতে পারি না। ঠিক আছে স্যার, তবে আমি কিন্তু দাদাকে দীনবন্ধু জানাকে সব কিছু জানাবো। তার সাহায্য ছাড়া। আই নো। শোনো শ্যামল, একটা কথা বলি। বুঝতেই পারছো বিশুপাল কেন এই চালটা চেলেছে? যাতে আমি তাকে ছুঁতে না পারি। ধরা পড়লেও আমি তাকে কাঠগড়ায় তুলতে সাহস পাবো না, পারিবারিক প্রেস্টিজটা বাঁচাতে। এই জন্য মনে হয় সে নিজে থেকে খবরটা প্রচার করবে না। এটা তার তুরুপের টেক্কা। শ্যামল হাত দুটি জোর করে বলে, কিছু মনে করবেন না স্যার, প্রশ্নটার জবাব না জেনে আমি অগ্রসর হতে পারবো না বলেই জানতে চাইছি। এখন কি সুতপা? না, তুমি যে আশঙ্কা করছো তা ঠিক নয়। সুতপার মোহভঙ্গ হয়েছে। সে বুঝতে পেরেছে বিশুপাল তাকে নিয়ে খেলা করেছে শুধু। মেয়েটা এমনিতে বুদ্ধিমতী, কিন্তু কিভাবে যে তাকে সম্মোহিত করে। সুতপা কি বলছে? তার কোনো বান্ধবী কি ব্যাপারটা জানে? আমার কাছে তো স্বীকার করেনি, তার মায়ের কাছে এবং দিদির কাছেও না। ধরুন যদি কোনো শোডাউনের সময় ডাইরেক্ট অ্যাকশনে। নিহারবিন্দু তার ডান হাতটা বাড়িয়ে দিলেন। শ্যামল মাঝপথেই থেমে যায়। নিপুণভাবে সিগারেটটা আবার ধরালেন উনি। বললেন, তুমিও যথেষ্ট বুদ্ধিমান শ্যামল। কাকে কোন প্রশ্ন করতে নেই তা তোমার জানা উচিত। আমি একজন ল অ্যাবয়ডিং সিটিজেন, একজন দায়িত্বশীল পুলিশ অফিসার। এইসব কথা আমার কাছে কি বলতে হয়? আই এম সরি স্যার, আই এম সরি। নিহারবিন্দু তার হিপ পকেট থেকে একটা নোটের তাড়া বার করলেন। রাবার ব্যান্ডে জড়ানো 100 টাকার একটা বান্ডিল। সেটা টেবিলের ওপর নামিয়ে দিয়ে বললেন, এইসব কাজে অনেক রকম তো খরচা হয়, যার ভাউচার থাকে না, যা আনঅ্যাকাউন্টেবল। আমি জানি। এইটা তুলে নাও। শ্যামল আপত্তি করে না। অম্লান বদনে নোটের বান্ডিলটা পকেটে ভরে নেয়। শিশুপাল বধের কাহিনীটা আপাতত মুলতুবি থাক। সেটা এসে পড়েছিল জরাসন্ধের চালচিত্র হিসেবে। শিশুপালের দৌলতেই নন ম্যাট্রিক শ্যামল মাইতি বিনা ডিপার্টমেন্টাল পরীক্ষায় সাধারণ কনস্টেবল থেকে উন্নীত হয়েছিল সাব ইন্সপেক্টর পদে। ওই শিশুপাল বধ সুসম্পন্ন করেই দ্বিতীয়বার বিনা ডিপার্টমেন্টাল পরীক্ষায় শুধুমাত্র সুপারিশের জোরে ইন্সপেক্টর। সেসব কথা যথাসময়। আপাতত যে কথা বলছিলাম, জরাসন্ধের কথা। অরুকে কথা দিয়ে গিয়েছিল ওর স্বপ্নলোকের রাজপুত্রের হাল হদিশ নিয়ে 7 দিনের মধ্যেই তার কাছে ফিরে আসবে। তাই এসেছিল সে। পরের সপ্তাহে শ্যামল আবার এসে হাজির হলো অরুর হোস্টেলে। আজও সে ধরাচুড়ো পড়া পুলিশ ইন্সপেক্টর, মাজায় ঝুলছে সার্ভিস রিভলভার। হস্টেল সুপারের অনুমতি নিয়ে ট্যাক্সি চেপে এলো লেকের ধারে সেই পরিচিত কিনারে। সন্ধ্যা তখনও ঘনিয়ে আসেনি। বায়ুসেবীরা ইতস্তত পদচারণরত। কেউ কেউ এসেছেন কুকুর নিয়ে। জোড়ায় জোড়ায় বসে আছে তরুণ তরুণীরা, যাদের ছা পোষা ঘরে নির্জনতার একান্ত অভাব। কেউ কেউ আবার জগিং করছে। শ্যামল সোজাসুজি নেমে এলো কাজের কথায়। তুই কান ঘেঁষে বেঁচে গেছিস রে অরু। লোকটা টপ টু বটম জরাসন্ধ। জরাসন্ধ মানে? মনে আছে শিশুপালকে? তার নেই। এখনও মাঝরাতে দুঃস্বপ্ন দেখি। কিন্তু তার সঙ্গে কুণালের কি সম্পর্ক? বিশুপাল যেভাবে অজগর সাপের মতো সুতপাকে জড়িয়েছিল, সেই গল্প তো তোকে সবিস্তারে করেছি। এই জরাসন্ধও তেমনই তোকে গিলে খেতে চায়। ইম্পসিবল। কুণাল কিন্তু সেই রকম নয়। হুবহু সেই রকমই অরু। তুই একটা অবসেশনে ভুগছিস, ওর রূপে মুগ্ধ হয়েছিস, ঠিক যেভাবে সম্মোহিত হয়েছিল সুতপা বারুজ্জে। ওদের ওই একই ট্যাকটিক্স।
আর তোরা জেনে বুঝে ওদের ফাঁদে পা দিস। না না, আমাকে বাধা দিস না। তোর নদাকে তো তুই চিনিস সরু। আমি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে এটা স্থির নিশ্চয়ই জেনেছি, মেয়েদের সঙ্গে প্রেম করে বেড়ানোই ওর বিলাস। না, বিশুপালের মতো অ্যান্টি সোশ্যাল নয়, কিন্তু অন্য দিক থেকে আরও বড় জাতের অ্যান্টি সোশ্যাল। রূপ আর রূপোর টোপ ফেলে একের পর এক মেয়েদের ও ফাঁসায়। ও ইচ্ছে করেই গা ঢাকা দিয়েছে। বর্তমানে একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে নিয়ে মেতেছে। হতেই পারে না, ও যে আমাকে কথা দিয়েছে যে। এমন কথা সে অনেক অনেক মেয়েকে দিয়েছে অরু। কিন্তু ও যে আমাকে টিভি সেন্টারে নিয়ে গেছে অডিশন দিতে, আকাশবাণীতেও, তাছাড়া বহরমপুরের একটা মিউজিক কনফারেন্সে। বহরমপুর? অত দূরে? ট্রেনে? না, গাড়িতে। আমরা 5-6 জন ছিলাম। এইসব পাগলামি করিস না। ওইসব ছেলে ভালো নয়, ওদের খপ্পরে পড়লে পস্তাতে হবে। সুতোপার কেসটা শুনেই বুঝতে পারছিস না? তোদের হস্টেল সুপার ওই দলের সঙ্গে তোকে বহরমপুর যেতে দিলেন? হ্যাঁ, একদিনের মধ্যে ফিরতে পারিস না নিশ্চয়ই। অরুন্ধতী জবাব দিল না। মুখ নিচু করে একটা চোর কাঁটার ডাঁটা চিবোতে থাকে। কিরে, জবাব দিচ্ছিস না যে? হস্টেল সুপারকে মিছে কথা বলেছিলি? বলেছিলি দুর্গাপুর যাচ্ছিস মামার কাছে, সত্যি করে বল। এবারও সে জবাব দিল না। শ্যামল একটু ইতস্তত করে বললে, একটা কথা খোলাখুলি জিজ্ঞাসা করব, কিছু মনে করবি না তো? মনে করার মতো কথা না হলে মনে করব কেন? কিন্তু আমি যে মনে করার মতো কথাই জানতে চাইছি অরু। কি? তুই কতটা ফেঁসেছিস সত্যি করে বল তো। অরুন্ধতী গম্ভীর হয়ে গেল, তার মুখ কঠিন হয়ে ওঠে। শ্যামল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝেছি, অনেক জল ঘোলা করে ফেলেছিস, কিন্তু আর নয়। আমি খুব বিশ্বস্ত সূত্র থেকে কিন্তু খবর নিয়ে আসছি। ওকে আর একদম পাত্তা দিবি না, ওর কথা স্রেফ ভুলে যা। কিন্তু তা যে এখন আর হবার নয় নদা। বলেই অরুন্ধতীর মুখটা লুকোয় 2 হাঁটুর ফাঁকে। হবার নয় কেন? কি হয়েছে? এ কি, তুই কাঁদছিস কেন? অবরুদ্ধ কান্নার মধ্যে কোনো ক্রমে অস্ফুটে শুধু বললে, আমার সর্বনাশ হয়ে গেছে। শ্যামল বজ্রাহত, তবে সব রকম পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে জানে। আশেপাশে তাকিয়ে দেখল, লোকজন খুব কাছে পিঠে নেই। তা হোক, যে কোনো মুহূর্তে কারো নজর পড়ে যেতে পারে। পুলিশের ইউনিফর্ম পরে একটা যুবকের এখতিয়ারে একটি তরুণী লেকের ধারে বসে কাঁদছে। তার নানান রকম ইন্টারপ্রিটেশন হতে পারে। অথচ এখন অরুকে কিছুটা কাঁদতে দিতে হবে, মনটা হালকা করতে। বললে, এমন প্রকাশ্য স্থানে অমন করে কাঁদিস না অরু, লোকে কি ভাববে? আমি একটু পায়চারি করে আসি, কাছেই আছি, ভয় নেই। তুই ততক্ষণে নিজেকে একটু সামলে নে। শ্যামল একটু দূরে সরে গেল, নজরের বাইরে নয়। অরু যা বলছে তার একটাই ব্যাখ্যা, কিন্তু তাই কি? সর্বনাশ হয়ে যাওয়া মানে কি ওর কুমারী মনে সেই ছেলেটার প্রতিচ্ছবি এমন চিরস্থায়ী ছাপ ফেলেছে যে সে আর কাউকে জীবনে ভালোবাসতে পারবে না, আর কারোর কণ্ঠলগ্না হতে অশক্ত? অর্থটা যদি তাই হয় তবে ভাবনার কিছু নেই। মন ক্যামেরায় অমন বহু ছবির আভাস পড়ে। ভাবালু কুমারী মনের শাটার যখনই খোলে তখনই ফিল্মে পড়ে একটা ছাপ। ক্যামেরা ভাবে এটাই শাশ্বত। তারপর বিয়ের রাত্রে কোণে চন্দন পরে যখন মন ক্যামেরার পিছনটা খোলে তখন আলো লেগে সব সাদা হয়ে যায়। কিন্তু তা যদি না হয়, সর্বনাশ হয়ে যাওয়া বলতে সে যদি অন্য কিছু মিন করে থাকে, কথাটা কিভাবে জেনে নেওয়া যায়? অরুকে সরাসরি প্রশ্ন করলে সে অফেন্স নেবে না তো? কিন্তু বাস্তব তথ্যটা যে তার জানা দরকার। কার মাধ্যমে জানবে? মামি? বড় বৌদি? না, আদৌ যদি কারোর কাছে স্বীকার করে তবে সে তার নদার কাছেই মন উজাড় করে দেবে। 2 প্যাকেট চিনেবাদাম কিনল, মিনিট 5 আরও পায়চারি করল। তারপর পায়ে পায়ে ঘনিয়ে এসে বসল ওর পাশটিতে। দেখে অরুন্ধতী ইতিমধ্যেই সামলে নিয়েছে নিজেকে। চোখ দুটি রাঙা জবার মতো, কিন্তু কাঁদছে না আর। ওর কোলের উপর চিনেবাদামের ঠোঙাটা ফেলে দিয়ে বলে, নে খা। নিজেই আর একটা ঠোঙা থেকে চিনেবাদাম ভেঙে চিবোতে থাকে।
আর চোখে দেখে অরু স্থির হয়ে বসে আছে, বাদাম খাচ্ছে না। বলে, তোর ঠোঙায় নুন ঝাল আছে, দে তো। অরু নিঃশব্দে ঠোঙাটা বাড়িয়ে ধরে। শ্যামল সেটা হাত বাড়িয়ে নেয়, খোলে না। হঠাৎ বলে ওঠে, একটা কথা সত্যি করে বল দেখিনি, আমি যে আশঙ্কা করছি ব্যাপারটা কি তাই? আই মিন, তুই চিঠিতে যে বিপদের কথা লিখেছিলি সেটা কি তোর শারীরিক? অরুন্ধতী মাথাটা তুলতে পারে না, কিন্তু গ্রীবার সঞ্চালনে ইতিবাচক জবাবটা জানায়। আবার একটু ভেবে নিয়ে শ্যামল প্রশ্ন করে, বুঝলাম। দুর্ঘটনাটা কি ঘটেছিল বহরমপুরে? আবার দু হাঁটুর মধ্যে মুখটা লুকালো অরুন্ধতী। শ্যামল অপ্রস্তুত হয়ে পড়ে। এমন একটা ব্যাপারের বিষয়ে মেয়েরা বিস্তারিত কিছু বলতে চায় না। শ্যামল যেটাকে দুর্ঘটনা বলছে, বাস্তবে যেটা দুর্ঘটনা বই আর কিছুই নয়, সেটা যে ওই হতভাগিনীর কাছে একটা পরম সুখস্মৃতি। সেটার আলোচনা যে তৃতীয় ব্যক্তির সঙ্গে করার নয়, তা একারও নয়, তা দুজনের। তৃতীয়জন সেখানে অবাঞ্ছিত, তা সে হোক না কেন অরুর নদা। কিন্তু বাস্তব তথ্যটা যে জানা দরকার, সর্বনাশের পরিণামটা। এবার সে অন্যভাবে প্রশ্নটা পেশ করে, শালীনতা বজায় রেখে। তোর সঙ্গে ওর প্রথম আলাপ কতদিন আগে? মাস চারেক? না, 3 মাস। শ্যামল উঠে দাঁড়ায়, চিনেবাদামের ঠোঙা দুটো লেকের জলে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, নে ওঠ, ঘাবড়াস না, আমি তো আছি, ব্যবস্থা করে দেব। না। না? না মানে? আমি তাতে রাজি নই। কি? কিসে রাজি নোস? সেটা তুমিও বুঝছো, আমিও বুঝছি। তাহলে তুই কি চাস? শ্যামল আবার ধীরে ধীরে বসে পড়ে। একটা সিগারেট ধরায়, দুজনেই নির্বাক। পুরো সিগারেটটা ধ্বংস করতে করতে শ্যামল পরিস্থিতিটা তলিয়ে বুঝে নিল। দীনবন্ধু জানার ডান হাত সে, ক্ষুরোধার বুদ্ধি। ইতিমধ্যেই সে জেনে এসেছে ওই ছেলেটা একটা পাক্কা স্কাউন্ড্রেল, শিশুপালের বরদা, জরাসন্ধ। কিন্তু অরুকে তা এখন বোঝানো যাবে না। সে একটা অবসেশনে ভুগছে। তার কুমারী মনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে একটা অজগর সাপ, রূপ আর রূপায়। সিডাকশন যদি একটা বিজ্ঞান হতো, তাহলে ডন জুয়ান রাসপুটিনের মতো কুণালও সেই অপরাবিদ্যায় ডক্টরেট। তদন্ত করে যেটুকু জেনেছে তাতে সন্ধান পেয়েছে এভাবেই একের পর এক মেয়েকে নিয়ে স্কাউন্ড্রেলটা খেলা করে, এই তার বিলাস। তাই ওদিক দিয়ে গেল না। বললে, তুই যদি তাই চাস তবে তাই হবে। তোদের নির্জন সাক্ষাৎ করিয়ে দেব আমি। কেমন করে? কেমন করে তা এখনই কিভাবে বলি? ফন্দি ফিকির করতে হবে কিছু। তুই তো নিজেই বলিস তোর নদার অসাধ্য কাজ নেই, কিন্তু কথা দে কাউকে কিছু বলবি না। অশ্রু আদ্র দুটি চোখ মেলে অরু বলেছিল, এই কথা কি কাউকে বলার? তাহলে আমাকে বললি কি করে? তোকে যে আমার সব সব কথা বলা যায় রে নদা। শ্যামল আর আত্মসংবরণ করতে পারেনি। অরুর দুটি হাত নিজের মুঠিতে টেনে নিয়ে বলেছিল, এই কথাটা জীবনে ভুলবি না। নদাকে তোর সব সব কথা বলা যায়। বোকা মেয়েটা সেদিন বোঝেনি শ্যামল শ্যামা নাটকে উত্তীয়র ভূমিকায় অভিনয় করছিল তখন। অরুকে বারণ করেছিল, কিন্তু নিজে সেটা মানতে পারেনি। এত বড় একটা ব্যাপারে সে গোটা দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতে পারেনি, যুক্তিযুক্ত মনে করেনি। শিশুপালের ব্যাপারটা ছিল আলাদা, যেখানে দীনবন্ধু কোনোভাবেই জড়িত ছিলেন না। কিন্তু জরাসন্ধের ক্ষেত্রে দীনবন্ধু ইনভলভড। যেহেতু এবার সর্বনাশ হতে বসেছে ওর বসের মেয়ের নয়, দীনবন্ধুর আদরের ভাগ্নির, অরুর। দুর্গাপুরে ফিরে এসেই আদ্যপান্ত সব কথা সে খুলে বলল তার দিনুদাকে। দীনবন্ধু জানা বিচিত্র চরিত্রের মানুষ, কোনো কিছুতেই তিনি উত্তেজিত হন না। এত বড় মর্মান্তিক সংবাদেও মনে হলো না তিনি বিন্দুমাত্র বিচলিত হয়েছেন। ওর মনের ভিতরটা শ্যামল দেখতে পায় না, কিন্তু সব কিছুই আন্দাজ করে সেখানে কি ঘটছে। সুখের সংবাদে সে মনের আকাশে রামধনু ওঠে, দুঃখের আঘাতে নামে শ্রাবণের প্লাবন।
কিন্তু বাইরে তার কোনো প্রকাশ কখনো হতে দেখেনি। ইলেকশন জেতার পর সবাই যখন তাকে কাঁধে তুলে নাচছিল তখন সে হাসেনি। আবার আজকের এই মর্মান্তিক সংবাদেও একটা দীর্ঘশ্বাসও পড়ল না। সব কিছু শুনেই তিনি বললেন, অরূপ অ্যাবর্শনে রাজি নয় বললি? আমাকে তো তাই বলল। তাহলে একমাত্র সমাধান ওই ছোকরার সঙ্গে ওর বিয়েটা দিয়ে দেওয়া। কিন্তু তা যে হবার নয় দিনুদা। হবার নয় কেন? বাধা কোথায়? বাধা দুতরফা। আমার কাছে যা ইনফরমেশন আছে তাতে কুণাল ছেলেটার এটা একটা হবি, ক্রমাগত নতুন নতুন মেয়েদের সঙ্গে প্রেম করা। বিয়ে সে করবে না কাউকেই। মাত্র 7 দিনেই আমি 5টি মেয়ের সন্ধান পেয়েছি যারা ইতিপূর্বে ওর প্রেমিকা ছিল। তার ভিতর একটা সুইসাইড করেছে। একটা শেষ পর্যন্ত কি হয়েছে এখনও জানতে পারিনি। বাকি 3টের মধ্যে 2টোর বিয়ে হয়ে গেছে, আর একজন বিবাহিতাই ছিল ওর সঙ্গে প্রেম করার সময়। আমি ছেলেটাকে চোখে দেখিনি, শুনেছি অত্যন্ত সুদর্শন, ম্যান। মেয়েরা নাকি ওকে দেখলেই প্রেমে পড়ে যায়। বুঝলাম, কিন্তু তুই কেন বললি বাধা দুতরফা? দুতরফা হলো না। কুণাল অরুকে বিয়ে করতে রাজি হবে না। সে শুধু ওকে সিডিউস করতে চেয়েছিল, এনজয় করতে চেয়েছিল, ব্যাস। অরু প্রাপ্তবয়স্কা, সে যদি স্বেচ্ছায়। তাছাড়া আমরাও অমন একটা 3rd ক্লাস কাউন্ট্রেলের সঙ্গে অরুর বিয়ে দিতে নিশ্চয়ই চাইব না। বিয়েটা তো আর আমরা করছি না, অরু করছে। তার ব্যক্তি স্বাধীনতায় আমি হাত দিতে পারি না। আর সে যদি অ্যাবর্শনে রাজি হতো তাহলে নিশ্চয়ই ও পাপকে বিদায় করতাম। কিন্তু অরু যদি তাতে রাজি না হয়, আমি তো আমার পারিবারিক মর্যাদাটা না দেখে পারি না। শ্যামল কি জবাব দেবে বুঝে উঠতে পারে না। দীনবন্ধু বলেন, তাছাড়া আপাত দৃষ্টিতে ছেলেটি সুপাত্র, সুদর্শন, লেখাপড়া জানা, রোজগেরে বড়লোক বাপের একমাত্র সন্তান। তা তো বটেই। শ্যামল নীরব থাকে। মুশকিল হচ্ছে ছোকরাকে ফাঁদে ফেলতে হবে। ওকে এখানে নিয়ে আসা দরকার, কলকাতায় জুত হবে না। দুর্গাপুরের চৌহদ্দিতে যদি একবার এনে ফেলা যায়, দেখে নিতাম সে কত বড় ডন জুয়ান। সে কথাও আমি ভেবে রেখেছি দিনুদা, ওকে কিভাবে এখানে নিয়ে আসা যায় তোমার গণ্ডির ভিতর। কি করে? আমার যা প্ল্যান তাতে তোমার ভূমিকা নাটকের প্রথম এবং শেষ অঙ্কে। মাঝের অংশে আমার ভূমিকাটাই মুখ্য। শোনো, বেনাচিতির মোড় ছাড়িয়ে তোমার যে জমিটা আছে জিটি রোডের উপর, তার উপর তুমি একটা সিনেমা হাউস বানাতে চাইছো। জমির প্ল্যানটা নিয়ে গিয়ে তুমি দেখা করো চৌধুরী চক্রবর্তী অ্যান্ড অ্যাসোসিয়েটসের সিনিয়র পার্টনার দয়ানন্দ চৌধুরীর সঙ্গে। প্ল্যান, এস্টিমেট, ডিজাইন আর আর্কিটেকচারাল ডিটেলসের জন্য বিল্ডিং কস্টের 3 থেকে 4% কমিশন দিতে রাজি হয়েও, বেশ একটু দৌড়াদৌড়ি করে। মেশিন কস্ট, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন বা ফিক্সচার্স বাদে। এইসবই মৌখিক, কিন্তু লিখিত কোনো এগ্রিমেন্ট করো না। একটা টেলিফোনে নিজের পরিচয় দিয়ে দয়ানন্দের সঙ্গে পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট চেয়ে নিও, যেন জুনিয়র পার্টনারকে তুমি চেনোই না। অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করতে গেলে দেখবে খুব সম্ভবত কুণালও থাকবে, কারণ দয়ানন্দ এখন বস্তুত স্লিপিং পার্টনার। বাইরের লোকের সঙ্গে কথাবার্তা কুণালই বলে। প্রাথমিক কথাবার্তা হয়ে গেলে তুমি সাজেস্ট করো কুণাল যেন একবার জমিটা দেখে যায়। জমিটা দেখে একটা ফিনান্সিয়াল ফিজিবিলিটি রিপোর্ট খাড়া করে। তুমি বলো এখানকার আর 5টা সিনেমা হলের হিসেব, কত টিকিট বিক্রি হয়, কেমন লাভ থাকে, এইসব স্ট্যাটিস্টিক্স তুমি আগেভাগেই জোগাড় করে রাখবে। কুণাল এখানে তোমার গেস্ট হয়ে 1 রাত থাকবে। তারপর সেই ইকোনমি প্রজেক্টটা বিচার করে তুমি এগ্রিমেন্টে সই করবে। যদি তুমি পিছিয়ে যাও তাহলে ওই ফিনান্সিয়াল প্রজেক্টটা তৈরি করে দেওয়ার জন্য আর্কিটেক্টস ফার্মকে পৃথকভাবে পেমেন্ট করবে। এতে ওরা নিশ্চয়ই রাজি হবেন। বুদ্ধিটা তুই ভালোই করেছিস, কিন্তু তারপর? ওই সময় অরুকেও আমি নিয়ে আসবো, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। দীনবন্ধু পরিকল্পনাটা অনুমোদন করলেন। ব্যাপারটা সম্পূর্ণ গোপন থাকলেও এমনকি স্ত্রীকেও কিছু জানালেন না। মন্ত্রগুপ্তে দীনবন্ধুর মজ্জায় বঞ্চায়। বাড়ির সকলে জানল দীনবন্ধু সত্যি এবার একটা সিনেমা হল বানাতে চাইছেন। প্রস্তাব মতো দীনবন্ধু গিয়ে কলকাতায় দয়ানন্দের সঙ্গে কথাবার্তা বলে এলেন।
কুণাল সরেজমিনে জমিটা দেখতে আসতে রাজি হলো, তবে জানালো যে সে এখানে রাত্রিবাস করবে না। সকালের ট্রেনে এসে জমিটা দেখে অন্যান্য সিনেমা হলের মালিকদের সঙ্গে কথাবার্তা বলে রাত্রের ট্রেনেই কলকাতায় ফিরে যাবে। ফিনান্সিয়াল ফিজিবিলিটি রিপোর্ট সে কলকাতার অফিসে বসে তৈরি করবে। অগত্যা তাই। কুণাল এলো। দীনবন্ধু গাড়ি নিয়ে তাকে স্টেশনে রিসিভ করলেন। শ্যামল আড়ালে রইল। জমিটা দেখে কুণাল খড় মধ্যাহ্নে ফিরে এলো আর্যভট্ট রোডে। অবাক কাণ্ড। বিকালের দিকে সে বলল শরীরটা খারাপ, রাতটা থেকে যাওয়াই ভালো। দীনবন্ধু খুব খুশি, বললেন সারাটা দিন ধকল গেছে, একটা রাত টানা ঘুম দিন, কালকেই শরীর ঝরঝরে হয়ে যাবে। কুণাল বললে হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়, আসলে মাথাটা প্রচণ্ড ধরেছে। সেটা আসল কারণ নয়, মিথ্যে কথা বলেছিল কুণাল। আসল কারণ দীনবন্ধুর বাড়িতে হঠাৎ দেখা হয়ে গেল মেয়েটির সঙ্গে। সেই পরিবেশন করছিল। কুণাল অবাক হয়ে বলে ফেলেছিল, কি ব্যাপার, তুমি এখানে? দীনবন্ধু অবাক হয়ে বললেন, খুকিকে চেনেন নাকি? কুণাল চট করেই নিজেকে সামলে নেয়, বললে হ্যাঁ, একটা মিউজিক কনফারেন্সে ওর গান শুনেছি, দারুণ গলা। দীনবন্ধু বললেন, ও আমার বোনঝি, ছুটিতে বেড়াতে এসেছে। তাহলে আজ সন্ধ্যায় দু একটা গান শোনা যাবে। মেয়েটি সলজ্জে বলেছিল, সন্ধ্যার ট্রেনে তো আপনি ফিরে যাবেন। গান শোনানোর প্রতিশ্রুতি পেলে একটা রাত থেকেও যেতে পারি। এই ঘটনা দ্বিপ্রহরের খাবার টেবিলে। অপরাহ্নে যখন মাথা ধরার অজুহাতে ও যাত্রা স্থগিত রাখল, তখন গান শোনানোর প্রশ্ন আর ওঠেনি। যে লোকটা মাথা ধরার যন্ত্রণায় বিশ্রাম নিচ্ছে তার পক্ষে গান শোনার প্রশ্ন ওঠে না। গেস্ট রুমটা ড্রয়িং রুমের সংলগ্ন। একটা স্তিমিত সবুজ আলো জেলে ঘুমের ভান করে অপেক্ষা করছিল কাগজের টুকরোটা বালিশের নিচে নিয়ে। কুণালের দৃঢ় বিশ্বাস, ও বুঝতে পেরেছে কেন হঠাৎ কুণালের এমন মাথা ধরেছে, কেন সে রাতটা থেকে গেল। সুযোগ মতো একবার সে আসবেই। মাস তিনেক দেখা নেই। কুণাল ইতিমধ্যেই মেতেছিল একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে নিয়ে, কমার্শিয়াল ফার্মের স্টেনোটাইপিস্ট। পাঁকাল মাছের মতো মেয়েটা ক্রমাগত পিছলে যাচ্ছে। তাতেই ওই শ্যামলা রঙের সুকণ্ঠর সঙ্গে যোগাযোগ রেখে উঠতে পারেনি। যদিচ তার কাছ থেকে খানকতক আর্জেন্ট মার্কা আক্রমণ পেয়েছে গত ৩-৪ সপ্তাহে, ও যে দীনবন্ধু জানার ভাগ্নি এই তথ্যটা জানা ছিল না তার। কুণালের আন্দাজ অমূলক নয়। সন্ধ্যার পর সে এলো। দরজাটা খোলাই ছিল, নক করে ঢোকেনি। ঘরে স্তিমিত একটা সবুজ আলো। দ্বারপথে দাঁড়িয়েই বললে, চা খাবেন আর 1 কাপ? কুণাল লক্ষ্য করে সে একা, চট করে উঠে বসে। কিন্তু নজর হলো ওর তর্জনীটা ঠোঁটের ওপর, অর্থাৎ আশেপাশে লোকজন আছে। নির্লিপ্তভাবে বললে, শুধু চা, কিন্তু আমি জানতাম, নিয়ে এসেছি, নিন ধরুন। এগিয়ে আসে কয়েক পা, যথেষ্ট দূরত্ব রেখেই বাড়িয়ে ধরে চায়ের কাপটা। পাশের ড্রয়িং রুমে খুটখাট শব্দ হচ্ছে, সেখানে নিশ্চয়ই কেউ আছে। আর তাছাড়া দরজাটা খোলা। কুণাল বালিশের তলা থেকে চিরকুটটা টেনে নিয়ে গুঁজে দেয় ওর হাতে। কাপটা নেবার অবকাশে এমন একটা আশা বোধহয় ছিলই ওর। বিস্মিত হলো না আদৌ। কাগজের টুকরোটা চট করে গুঁজে দিল বুকের উপত্যকায়। খালি চায়ের কাপটা একটু পরে এসে নিয়ে গেল গৃহভৃত্য। নৈশাহারের অবকাশে মেয়েটিকে দেখা গেল না। কুণাল প্রশ্নও করল না সে বিষয়ে। দীনবন্ধু স্ত্রী ওদের আহার্য পরিবেশন করলেন। মাথা ধরেছে বলে নয়, যদিও সেই অজুহাতেই কুণাল অল্প আহার করল। বাস্তবে দ্বিপ্রহরে ভোজনটা গুরুতর হয়েছিল। ক্রমেই রাত গভীর হয়ে এলো। একে একে নিভে গেল গোটা বাড়ির আলো। শুধু বাগানে জ্বলছে একটা বাল্ব। ওটা বোধহয় সারা রাতি জ্বলে, নিশি কুটুমদের বিতাড়ন মানসে। কিন্তু তস্কর চূড়ামণি যখন বিশিষ্ট অতিথি, যখন সে ঘরের ভিতরেই, ভাবে কুণাল। বাগানের ওই আলোর একটা আবছা ছোঁয়ায় গেস্ট রুমটা আলো আঁধারি।
ঘুমের ব্যাঘাত হবার কথা নয় তাতে, যদিও মানুষজন ঠিক চেনা যায় না। না যাক, মনে মনে বলল কুণাল। তার প্রত্যাশিতা নায়িকা আহামরি রূপসীও কিছু নয়, তা চোখ মেলে দেখার নয়, অনুভবের। চিরকুটের নির্দেশ মতো ঠিক 12:15 সময়ই সে এলো। দরজাটা ভেজানো ছিল শুধু, নিঃশব্দে পাল্লাটা খুলল, বন্ধ হলো। আলো আঁধারিতে চোখটা সয়ে গেছে। স্পষ্ট বুঝতে পারল ঘরে ঢুকেই সাবধানী অভিসারিকা পিছন ফিরে টাওয়ার বোল্টটা তুলে দিল। এগিয়ে এলো এক পা। কুণাল লাফ দিয়ে উঠে পড়ল খাট থেকে। শব্দ হলো না একটুও। এগিয়ে গেল ওর দিকে, সবলে আলিঙ্গন পাশে জড়িয়ে ধরল ওকে। মেয়েটা যেন নেতিয়ে পড়ল ওর বাহু পাশে, চুমোয় চুমোয় ভরিয়ে দিল মুখটা। না প্রতিদান না প্রতিবাদ, যেন এই ঘরের ভিতর এসে পৌঁছতেই ওর সর্বশক্তি নিঃশেষ হয়ে গেছে। কুণাল ওর বাহুমূল ধরে বসিয়ে দিল খাটে। ব্লাউজের বোতামে হাত দিতেই মেয়েটি চেপে ধরল ওর হাত। বললে, অত ব্যস্ত কেন? আগে বলো, আমার একটাও চিঠির জবাব দিলে না কেন? চিঠি? কই, আমি তো তোমার কোনো চিঠি পাইনি। মিছে কথা বলো না, 3খানা চিঠি দিয়েছি আমি। ঠিকানা নিশ্চয়ই ভুল লিখেছ। কোন ঠিকানায় লিখেছিলে? না, ঠিকানা ভুল হতেই পারে না। আচ্ছা, তোমাদের টেলিফোন অপারেটর মেয়েটা অমন করে কেন বলল বলো তো? যখনই ফোন করে জানতে চাই তুমি আছো কি না, ও প্রতি প্রশ্ন করে, আপনি কি কথা বলছেন? হ্যাঁ, সেটাই তো নিয়ম। নিয়মটা আমি করিনি, আমাদের সিনিয়র পার্টনার প্রবর্তন করেছেন, যাতে হঠাৎ লাইনটা কেটে গেলেও জানা যায় ফোনটা কে করেছিল। তা তুমি বুঝি আমাকে অফিসেও ফোন করেছিলে? হ্যাঁ, 7-8 বার। যখনই ফোন করি শুনি তুমি ট্যুরে আছো। কুণাল বলল না, তারই নির্দেশে টেলিফোন অপারেটর ওই কথা জানিয়েছে। বরং বললে, হ্যাঁ, গত মাস 3 খুব ঘোরাঘুরি গেছে। ইতিমধ্যে কথা বলতে বলতেই অভ্যস্ত আঙুলের সবকটা বোতাম খুলে ফেলেছে সে। কিন্তু আবার বাধা এলো। বলল, যে কারণে বারবার চিঠি লিখেছিলাম সে কথাই বলি আগে। শোনো, আমার দারুণ ভয় করছে জানো। ইতিমধ্যে একটা কাণ্ড হয়েছে। তোমার বিয়ের সম্বন্ধ এসেছে বুঝি? ছুতো না তাই ভেঙে দাও। না না, বিয়ের সম্বন্ধ নয়। গত 3 মাস আমার। গত 3 মাস তোমার? আইসি, না না, সেসব কিছু হয়নি। কিন্তু যদি হয়ে থাকে? মুডটাই নষ্ট হয়ে গেল। নে কি, এতটা বয়স হলো, প্রিকশন তো তুমিই নেবে। তবে এই জাতীয় দুঃসংবাদ সে ইতিপূর্বেও শুনেছে, সমাধানের পথও জানে। বললে, তাহলেও চিন্তার কিছু নেই। আমরা 20 শতাব্দীতে বাস করছি, ব্যবস্থা ঠিক হয়ে যাবে। মাত্র 2-3 মাস তো, এখন ওরাল মেডিসিনই যথেষ্ট। না, আমি তাতে রাজি নই। তার মানে? রাজি নও মানে? তুমি অ্যাবর্শনের কথা বলছো তো? আমি তাতে রাজি নই। ছেলে মানুষই করো না অরু, এছাড়া আর কি পথ খোলা আছে? তুমি তা জানো, বিয়েটাকে আর পিছানো চলবে না। বাচ্চাটাকে লিগালাইজ করতে হলে এখনই তুমি মামার কাছে প্রস্তাবটা তোলো। সেটা অসম্ভব অরু। আমার বাবা ভীষণ কনজারভেটিভ। অব্রাহ্মণ কোনো মেয়েকে। এটা কি বলছো কুণাল? কই, এই কথা তো সেদিন বলনি। এই কথা তো তুমি কোনোদিনও বলনি। হয়তো বলিনি, কিন্তু তা হতে পারবে না। শুধু বলনি নয়, উল্টো কথাটাই বলেছিলে। কি উল্টো কথা? তুমি বলেছিলে বাবার মতামতকে তুমি থোড়াই কেয়ার করো। বলনি? তুমি চাকরি করছো, উপার্জন করছো, এখন তোমার ইচ্ছাই তাকে মেনে নিতে হবে, এসব কথা তুমি বলনি? কুণাল জবাব দিতে পারে না। এমন বিশ্রী ঝামেলায় পড়ে যাবে জানলে রাতটা থেকে যাবার হাঙ্গামায় যেত না আদেও। অরুন্ধতী কিন্তু থামতে পারে না, প্রায় আর্তনাদ করে ওঠে। কি হলো? চুপ করে আছো কেন? জবাব দাও। বলনি? আস্তে, সবাই উঠে পড়বে। পড়ুক, সবাই জানুক, আই কেয়ার এ ফিগ। ইনফ্যাক্ট তুমি বিয়ে করতে ইচ্ছুক এই কথা জানানোর পরেই তো আমি। কি তুমি? ন্যাকামি করো না, যেন বুঝতে পারছো না কিছু। কুণাল ধীরে সুস্থে এবার বলে, তোমার হয়তো ঠিক মনে পড়ছে না অরুন্ধতী, কিন্তু আমি একাই সে রাতে মজা লুটিনি। ইউ এনজয়েড দ্য অর্গাজম অ্যাজ ওয়েল। ওটা আমার কথার জবাব নয়। তুমি বিয়ের প্রস্তাব দিয়েছিলে তো?
কুণাল ক্রমশই বিরক্ত হয়ে উঠছে। বললে, দায়িত্ব তো অস্বীকার করছি না আমি, বলছি তো আইল সলভ ইউর প্রবলেম। তুমি ক্রমাগত কথা ঘোরাচ্ছ। বলো, তুমি ম্যারেজ প্রপোজাল দিয়েছিলে কিনা? বলো, আমি তো অ্যাকসেপ্ট করার পরেই আমরা দুজন। আই কান্ট ম্যারি অল দ্য গার্লস আই হ্যাপেন টু স্লিপ উইথ। অরুন্ধতী আর নিজেকে সামলাতে পারে না, ঠাস করে এক চড় মেরে বসে ওর গালে। কুণালও খেপে যায় যেন, সজোরে ওর বাহুমূল চেপে ধরে চিৎ করে শুয়ে দেয় ওকে। ঠিক তখনই খণ্ড মুহূর্তের জন্য আলোয় আলো হয়ে যায় ঘরটা। ব্যাপারটা কি ঘটল বুঝে উঠতে পারে না। প্রচণ্ড আলোর ক্ষণিক ঝলকানিতে সে সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে যেন। নিজের অজান্তে ছেড়ে দিয়েছে মেয়েটার বাহুমূল। সে শুয়ে আছে না উঠে বসেছে জানে না। ও নিজে বিহবলের মতো দাঁড়িয়ে আছে ঘনান্ধকারে। ঠিক তখনই শুনতে পেল ঘরের উপরান্ত থেকে অন্ধকারে কে যেন বলে ওঠে, জামাকাপড় সামলে নিয়েছিস তো অরু? আমি আলোটা জ্বালছি কিন্তু। আরও 10 সেকেন্ড পরে জ্বলে উঠল বিজলি বাতি। ঘরের বিপরীত দিকে ছিল আর একটা দরজা, পর্দা ফেলা। দেখা গেল তার সামনে দাঁড়িয়ে আছে একজন, প্রায় কুণালেরই বয়সী, স্বাস্থ্যবান চেহারা, শ্যামলা রং। তার এক হাতে একটা অ্যাটাচি কেস, অপর হাতে ক্যামেরা আর ফ্ল্যাশ গান। ধীরে সুস্থে সে এগিয়ে এলো সামনে, বসল একটা চেয়ারে। অরুন্ধতী তখন দেওয়ালের দিকে মুখ করে ব্লাউজের বোতামগুলো আঁটছে। জিনিসপত্র টেবিলে নামিয়ে রেখে একটা সিগারেট ধরালো। চোখ তুলে চাইছে না সে। অরুন্ধতীর দিকে একবারও তাকায়নি। কুণাল ততক্ষণে ধীরে ধীরে বসে পড়েছে খাটের ওপরে। দৃঢ় মুষ্টিতে ধরে আছে বালিশটাকে, অহেতুক। লোকটা বললে, সবার আগে আমার পরিচয়টা দেওয়া দরকার। নাম যাই হোক, আমি বেনাচিতি পুলিশ স্টেশনে পোস্টেড। পায়জামা পাঞ্জাবি পরে আছি অফ ডিউটি বলে। আমি একজন ইন্সপেক্টর। মাঝরাতে কথা বাড়িয়ে লাভ নেই, কাল সকালে কথা হবে। এসো অরু। অরুন্ধতী ততক্ষণে বেশ বাস সামলে ভদ্রস্থ হয়েছে। বললে, তুমি তুমি কোথা থেকে এলে? বললাম তো এক্ষুনি, মাঝরাতে কথা বাড়িয়ে লাভ নেই, সবাই জেগে উঠবে। সেটা আদেও বাঞ্ছনীয় নয়। কথা হবে, কিন্তু আজ নয়, কাল। আয়। অরুন্ধতীর বাহুমূল ধরে এগিয়ে যায় দ্বারের দিকে। হঠাৎ কি মনে করে আবার ঘুরে দাঁড়ায়। বলে, বাই দ্য ওয়ে মিস্টার চক্রবর্তী, আপনি কি জানেন আপনার ওই কথাটা আদেও অরিজিনাল ডায়লগ নয়, ওটা একটা কোটেশন, ভারবাটিম। কুণাল এতক্ষণে একটু সামলে নিয়েছে নিজেকে। বলে, কোন কথাটা? ওই যে আপনি বললেন, আই ক্যান্ট ম্যারি অল দ্য গার্লস আই হ্যাপেন টু স্লিপ উইথ। কুণাল নির্বাক। জবাব দেয় অরুন্ধতী। বলে, প্লিজ নদা, এটাকে ভালগার করে তুলিস না। না রে অরু, কিন্তু কথাটা আজ রাত্রেই বলে নেওয়া ভালো। তুই জানিস না, কিন্তু তুই আজ রাত্রে আমাদের দুজনেরই প্রাণ দিয়েছিস। ওই ডায়ালগটা আহুজার, বিখ্যাত নানাবতী কেসের। ঠিক সময়ে তুই চটটা না কষালে এই ঘরে এতক্ষণে মিস্টার চক্রবর্তীর লাশটা পড়ে থাকার কথা, আর আমি ফার্স্ট ডিগ্রি মার্ডার কেসের আসামি। পাঞ্জাবির পাশ পকেট থেকে লোডেড সার্ভিস রিভলভারটা বার করে দেখায়। কুণালকে বলে, অহেতুক পালাবার চেষ্টা করবেন না। দরজা বাইরে থেকে তালাবন্ধ থাকবে, জানলার গ্রিলগুলো মজবুত। কাল সকালে ফয়সালা হবে। গুড নাইট। আজকের পর্ব এখানে শেষ করছি। আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লাগলো। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন। যারা নতুন এসেছেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।